অনেক দিন পর প্রিয়াকে নিয়ে কিছু কথা, ছন্দাকে নিয়ে কিছু কথা এবং অবশ্যই মমতাকে নিয়ে কথা। প্রথম প্রিয়াকে দিয়ে শুরু করি। হ্যাঁ দিদি, প্রিয়া ছাড়া গতি নাই। না, প্রিয়া ছাড়া গতি নাই। প্রিয়া না থাকলে মুড়িও খেতে পারি না, তাই তো? দেখুন, আপনাদের এইসব কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। তো কাম টু দ্য পয়েন্ট, প্রিয়াকে নিয়ে কী ভিডিও। প্রিয়া কালিম্পংয়ে গেল, যাবার আগে বলল ছেলে সারা রাত কেঁদেছে, তাই ছেলের কান্না দেখে ওর মনে হচ্ছে যেতে লাগবে। অথচ এর পরের দিনই একটা ভিডিও দেখলাম, ওর মা এসেছে, মানে যাবার আগের দিন আর কি এসেছে, রান্নাটা করছে। মাকেও বলেছিলাম যেতে, মা খুব সমুদ্র ভালোবাসে, কিন্তু মা বলছে মার এখন সময় নেই। তাহলে কি করে ছেলে সারা রাত কাঁদলো, আর সেই কাদার পরিপ্রেক্ষিতে কালিম্পং যাওয়া ঠিক হলো? কোথাও ঘুরতে যাবে, বড় ছেলের নামটা এমনিতেই বলেছে। হ্যাঁ, মাকে নিয়ে গেলে হয়তো দীঘা টিঘা যেত, কিন্তু কালিম্পংটা ওদের বাড়ির কাছাকাছি, ছেলে পাহাড় ভালোবাসে, তাই পাহাড়ে গেছে। কিন্তু এটা বলার আগে সারা রাত ছেলে কেঁদেছে, তার জন্য নিয়ে গেছে। এই একটু অহেতুক কথাগুলি বলার বাতিক। কালিম্পংয়ে গেছে পরে ভালো ভালো, সত্যি হোটেলে তো ভালো ভালো রান্না খাওয়া দাওয়া, সত্যি আরাম লাগে সেখানে, যখন কোনো কাজ করতে লাগে না। তো বলেছে এরকম যদি ঘরে বসে কেউ খাবার দিত ভালো লাগতো। তারপরে সেই সেই কথা, আজকে এরকম রোজগার করছি বলে এরকম আরাম করতে পারছি, খরচ করতে পারছি, এক সময় এইটুকু, মানে যেটা রেগুলার বলে সেটা কথা। তবে অবাক লাগলো, যাওয়ার পথে রাস্তায় এক জায়গাতে ছোট্ট সোনা বাবাটাকে খালিগা করে খাওয়াচ্ছিল। আমার এটা খুব অবাক লেগেছে। মানে মা তো আমিও হয়েছি, আর আমি শিলংয়ে কাটিয়েছি, তো সেখানে শিলংও পাহাড়ি এলাকা, তাই এইসব কালিম্পং, দার্জিলিং এইসব রাস্তাগুলি না চেনাশোনা হলো, যেহেতু শিলংয়ে থেকেছি এবং মোটামুটি শিলং এরিয়াটা পুরোটাই পাহাড়, পুরোটাই ঠান্ডা, তাই আমার খুব আইডিয়া আছে এই রাস্তাগুলি কেমন হতে পারে। সেখানে বাচ্চাটাকে এইভাবে খাওয়াচ্ছিল এবং সেটা আবার ভিডিও করে দেখালো, আমার একটু অবাক লাগলো। শর্টস হোক যা হোক, কেন একটা মা যার এত রোজগার, সে তার বাচ্চার জন্য ওয়েল ড্রেস কেন নেবে না? আমরা আমাদের জামা কাপড় কম নেব, সন্তানদের বেশি নেব। ছোটোবেলা তো প্রশ্নই নাই, অগন্তি কাপড় নিয়ে যেতাম, তাই না? সেখানে দাঁড়িয়ে ইনফ্যাক্ট এখনও যে আমি বয়স্ক হয়ে গেছি, যখন কোথাও যাই কত কাপড় নেই জানি না। ফ্লাইটে এখন একটা 15 কেজি একটা ধরে দেওয়া হয়েছে, 7 কেজি হ্যান্ড লাগেজ। যতগুলি কাপড় নেই, হয়তো কম দিনের হলে সেগুলো এতটা পরা হয় না, কিন্তু এক্সট্রা কাপড় প্রচুর নিয়ে যাই, যে প্রয়োজন হলে যেন কাপড়ের কম না হয়। সেখানে বাচ্চাটাকে ভাবে খাওয়াচ্ছিল দেখার পর, যদি আমি ভিডিও তখন করিনি, আমার একটু অবাকই লেগেছে। ভিডিও তো ফলো করি, তো এরকম একটা ব্যাপার। তারপরে একদিনটা ভিডিও দিল, কি চ্যানেল খুলেই কয়েক ঘন্টার মাঝে কিছু একটা হয়ে গেছে, মানে ওর এগুলি খুব কষ্টদায়ক, এত কষ্ট নাটকগুলি করে, সেই নাটকের চ্যানেল থেকে নাটকগুলি ডাউনলোড করে ফেসবুকে কেউ ছেড়ে দেয়। এটা নট অনলি ইন প্রিয়ার কেস, এটা এরকম তরির কেসে হয়েছে, দীপিকার কেসে হয়েছে। এই মানে এগুলি দিয়া না কান্নাকাটি করতো, ওর ব্লগগুলি ছাড়ার সঙ্গে সঙ্গেই এই ডাউনলোড করে ফেসবুকে ছেড়ে দেয়। এবং ফেসবুকে যদি ইউটিউবের ভিডিও ছেড়ে দেয়, তাহলে সেখানে কিন্তু কপিরাইট স্ট্রাইক কিছু দেওয়া যায় না, দেওয়া যায় না। ফেসবুক টু ফেসবুক হলে দেওয়া যায়, ইউটিউব থেকে ফেসবুক নিলে দেওয়া যায় না, ফেসবুক থেকে ইউটিউব নিলে দেওয়া যায় না। তো প্রিয়ারও এরকম একটা ব্যাপারে ইস্যু করছে, মানে ফেস করছে, কষ্টদায়ক। যে কোনো কাজ, এই যে সামান্য তোমরা বলো না আমরা পিএনপিসি করে হ্যান্ড করি, দেখো ভিডিওগুলি দেখতে লাগে, পয়েন্টগুলি মাথায় মনে রাখতে লাগে, সঙ্গে সঙ্গে ভিডিও না করলে এত কষ্ট করি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, 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 সাবস্ক্রাইব প্লিজ। তোমার আশেপাশে বাড়ির লোক, তোমার কলিগ, তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের ভালো লাগা লোক, তোমাদের খারাপ লাগা লোক, যদি একটু সাবস্ক্রাইবটা বাড়িয়ে দাও। ইয়েস, যদি একটু ভালোবাসো, সাবস্ক্রাইবার ম্যাটার্স। আমার সাবস্ক্রাইব খুব ভালো লাগে, মানে সাবস্ক্রাইবার ভালো লাগে। অনেকের মানুষের ভিউজ ভালো লাগে, আমার সাবস্ক্রাইবার ভালো লাগে। প্রত্যেকে একটা লক্ষ্য থাকে না, তো আমার সাবস্ক্রাইবার খুব ভালো লাগে। আমার ভিউজ থেকে, সাধারণত আমাদের প্রফিট ভিউজে, রোজগার পাতি ভিউজে হয়, কিন্তু আমি ভিউজ থেকে বেশি সাবস্ক্রাইবার লাইক করি। মানে সাবস্ক্রাইবার হলে সে আমার সাথে গল্প করবে, সে আমার সাথে কমেন্ট করবে, এটা আমার খুব পছন্দ। ঠিক আছে, ভিউজ আমার অত একদম অনেক টাকা লাগবে, অনেক ভিউজ লাগবে, আমার কোনো দিনই লাগে না। আচ্ছা, তারপর যেটা বলছিলাম, তো সেখানে দাঁড়িয়ে এগুলি খুব কষ্টদায়ক, এই নাটকগুলো এত কষ্ট করে করার পর যদি কেউ চুরি করে কাজগুলি করে, সেটা সত্যিই মেনে নেওয়া যায় না, এবং যেটা কিনা আমাদের ইউটিউবাররা ভুক্তভোগী। তারপর আসছে লাস্ট বা 4 দিন আগের ভিডিওটা, সেই ভিডিওটা হেয়ার কাট। হঠাৎ করে ছেলেটা এসে বলল
ওর স্কুলে একটা প্রবলেম হচ্ছে, মা কালকে আর স্কুলে যাব না। তারপরে প্রিয়া যেটা কাট করে দিল। পরে বলল ছেলের স্কুলে কোন টিচার বলেছে ওর চুলের যেই একটা সুন্দর একটা, এটা একটা মানে নেপালি বা এরা এই ধরনের কাটিংটা করে, একটা হেয়ার কাট এরকম সিল্কি সিল্কি হেয়ার থাকে এরকম কাট করে, এই ধরনের কাটিংটা আমি দেখেছি। তো এরকম একটা কাট, এবং ছোটোর থেকে নাকি এই কাটটাই পছন্দ করে, কিন্তু স্কুল বলেছে এই কাটটা চলবে না, কারণ এখানে কিন্তু ফ্রন্ট হেয়ারটা লম্বা থাকে। তো প্রিয়া বলল এটা কেমন কথা, ও আমি তো স্কুলে বলে এসেছি ও নাটক টাটক করার জন্য চুলটা লম্বা রাখতে, যেহেতু নাটক টাটক করে, যেহেতু ওর চ্যানেলে কাজ করে, তার জন্য ওর এই চুলটা দরকার আছে। এখানে প্রিয়াকে একটা কথা বলবো, তুমি যে স্কুলে পড়াও সেটা তোমার এলাকার মাঝে সেরকম একটা বড় স্কুল না, সেরকম একটা বড় সিস্টেম না, ঠিক আছে? স্কুল তোমার কথা শুনে চলবে না, তোমাকে স্কুলের কথা শুনে চলতে লাগবে, ঠিক আছে? প্রত্যেকটা স্কুলের হেয়ার কাট থেকে শুরু করে চুলে বেনি করবে কি না, চুলে সবসময় রিবন বাঁধবে কি না, যেরকম কেবিতে রেড রিবন দিয়ে চুল বাঁধা আমাদের মেয়েদের সময় মাস্ট ছিল, তারপরও রেড রিবন চলে গেছিল, ব্ল্যাক ছিল, কানের নিচে এইটুকুন চুল হলেই দুদিকে দুটো ক্লাস 1-2 বাচ্চাদেরকেও বেঁধে আসতে লাগতো। মাস্ট, মাস্ট মিনস মাস্ট। কিন্তু এখানে আমি যেখানে এখন থাকি সেখানে ইন্টারন্যাশনাল স্কুলগুলিতে সেরকম কোনো নিয়ম নেই। বাট স্টিল ওরা বলবে যে হেয়ারটা টাই করে, মানে খোলা চুল না, অলওয়েজ উই শুড টাই ওর হেয়ার, তো এটা থাকে, বেঁধে আসবে। তো এখানে চুল কতটুকুন কানের নিচে নামলেই তোমাকে চুলটা বাঁধতে লাগবে। অনেক মারা স্টাইলের জন্য বলে না মাথা ব্যথা করে চুল বাঁধলে হ্যান তেন, সেগুলি মানতে স্কুল মেডিকেল রিপোর্ট দাও হ্যান দাও, এরকম আমরা নিজেরাও করেছি। তো সেখানে দাঁড়িয়ে স্কুল হেয়ার কাট নাটকের জন্য সেটা মানতে রাজি হবে না। এটা নাটকটা তোমার তাহলে বলতে যে তোমার ছেলেটার প্রফেশন নাটক, মানে এত কম বয়স থেকে ছেলেটা তোমার ইনকাম করছে, তার মানে কি বিলো 14 ইয়ার্স তুমি কাজ করাচ্ছ, ছেলেকে দিয়ে রোজগার করাচ্ছ, এটা তুমি ট্যাক্সে দেখিয়েছ। তুমি প্রচুর 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 রোজগার করো, তুমি ইনকাম ট্যাক্স সাবমিট করো না? ইনকাম ট্যাক্স ওয়াইটির থেকে কাজ করলো, টেক গুরু মনোজ দে এরা সবাই কিন্তু ইনকাম ট্যাক্স সাবমিট করে। আর তুমি যে সবসময় বলো না আমি প্রচুর রোজগার প্রচুর রোজগার প্রচুর রোজগার, তুমি সাবমিট করো, তোমার ট্যাক্স রিটার্ন আছে, তুমি তোমার বাচ্চাটাকে দিয়ে কাজ করাচ্ছ, সেটা তুমি প্রফেশনালি নিয়েছো? তুমি জানো 14 ইয়ার্সে বিলো কাজ করা, তার বিনিময়ে তুমি অর্থ উপার্জন করছো। এইসব রুলস তোমাদের জন্য লাগে না, তোমরা সত্যিই ভালো আছো, গ্রামে আছো, সেরকম একটা কিছু চোখে পড়ে না। কিন্তু যারা একটু নামি ডাকি ইউটিউবার, সেটা আরমান মালিকই হোক, তোমার গুরু মনোজ দেই হোক, টেক গুরুই হোক, এরা সবাই কিন্তু ট্যাক্স প্রোভাইডার, ভারত সরকারকে ওরা ট্যাক্স দেয়। বা তুমি যে চ্যানেলগুলি দেখো স্ন্যাপি গার্লস, সচিন মানিসা, এরা সবাই কিন্তু ট্যাক্স দেয়, কারণ যে কোনো সময় ট্যাক্স ফাইল না দিলে অসুবিধা আছে। তা তোমাদের তো এসব লাগে না, না লাগে অ্যাকর্ডিং টু ভারতীয় আইন তোমার লাগে, কিন্তু যেহেতু তোমরা, আমার মনে হয় না তুমি ট্যাক্স দাও বলে, হ্যাঁ, কিন্তু লাগে। যদি কখনো এরকম কোনো বিপদ আসে, কখনো তোমাকে জিজ্ঞেস করে যে কোনো লোক যে কোনোভাবে প্রশ্ন করতেই পারে, তুমি যে বলো না প্রচুর টাকা প্রচুর কাটছি, উইদাউট ট্যাক্স কোনো টাকা ব্যাংকে ঢুকাচ্ছ, গভর্নমেন্টকে জানাচ্ছ তো গভর্নমেন্টকে, এটাও তোমার একটা বিজনেস। প্রত্যেকটা বিজনেস ওমেন বা ম্যান ট্যাক্সের আন্ডারে আসে, ডিপেন্ডিং আপন ইনকাম, কত টাকার ইনকাম করছো, কত টাকা ট্যাক্স দিচ্ছ। সেখানে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি ওয়াইফ টাইপ হয়, তাদের কি করতে লাগে, তাদের স্বামীদের দেখাতে লাগবে যে আমার ওয়াইফ ইনকাম করছে, যদি তার ইনকামটা ট্যাক্স পেয়েবল না হয় তারপরও তার স্বামীকে ডিক্লারেশন দিতে লাগবে জব সেক্টরে। এইভাবে রোজগার করা যায় না, যে তোমার স্ত্রী রোজগার করছে, তো তুমি গভর্নমেন্টকে জানিয়েছো? এগুলি না অনেক ফাঁকরা আছে, তার জন্য গভর্নমেন্ট অফিসাররা ওয়াইফরা, হ্যাঁ এরকম অনেক গভর্নমেন্ট অফিসার ওরা ইউটিউব করে, অনেক ডাক্তাররা ইউটিউব করে, বাট এরা ট্যাক্স দেয়, এরা গভর্নমেন্টকে লিখিত দেয় আমরা করছি ট্যাক্স, দিচ্ছি ট্যাক্স। এসব প্রচুর নিয়ম থাকে। আর না তাহলে সব যারা প্রচুর, আমাদের মহিলাদের একটা ইম্পর্টেন্ট নিয়ম আছে, যেটা লাস্ট 12 লাখ টাকার উপর ইনকাম হলে পরে বোধহয় ট্যাক্সের আন্ডারে আসবে। অ্যান্ড তোমার ইনকাম 12 লাখ টাকা থেকে অনেক বেশি, যার ইনকাম 12 লাখ টাকার নিচে সে ট্যাক্সের আন্ডারে আসে না, যার ইনকাম 12 লাখ টাকার বেশি, মহিলারা, ফিমেল জেন্টসের কথা বলছে, তাদের ট্যাক্সের আন্ডারে আসবে। তো তোমার তো ইনকাম 12 লাখ টাকার বেশি, ট্যাক্স দাও না। সেখানে দাঁড়িয়ে এটা বলছে ছেলের চুলটা স্কুল ডিসিশন নেবে,
প্রতিটা স্কুলে একটা রুলস থাকে। আমি জানি তোমার এই ব্যাপারটা তুমি এসেই বলবে স্কুলে গেছিলাম বলেছি মেনে নিয়েছে। হ্যাঁ, তোমাদের গ্রামের স্কুলে এটাই হবে, এদের কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি ভালো স্কুল, বড় স্কুল, সত্যিকারের বড় স্কুলে পড়াতে চাও তাহলে সেই সব মানতে লাগবে। তারপর তুমি মাঝখানে একটা কথা বললে তুমি ডাক্তার ভাবছো, শিলিগুড়ি ডাক্তার দেখাবে, কারণ পুনেতে তোমার যাওয়া হচ্ছে না, তুমি যাচ্ছ না, এবং পুনের ডাক্তার কিছু ওষুধ বাড়িয়ে দিয়েছে, মেডিসিন, যেটা কিনা কস্টলি। সত্যি প্রিয়া, ছেলে স্কুল চেঞ্জ করেছো কারণ আগের স্কুলটার ফিসটা বেশি ছিল। অবশ্যই ডিস্টেন্স, দূরত্ব তো ছিলই, বাট স্কুল ফিজের কথা তুমি নিজে বলেছ। এবং আগের স্কুল যথেষ্ট ভালো ইংলিশ মিডিয়াম ছিল, এটা তুমিও বলেছ, আমিও বলেছি, বুঝেছি, কারণ কোনো কথা ইংলিশে কিছু না বলে টলে ফাইন করে দেয়। এটা হচ্ছে রিয়েল স্পোকেন ইংলিশ উন্নতি করার একটা ধাপ। ভুল বলো কিন্তু ইংলিশ বলো। আচ্ছা, আর এদিকে তুমি কি করলে, এখানটাতে বললে ডাক্তারটা চেঞ্জ না, পুনেতে যাওয়া আসা, তুমি শ্বশুরের মৃত্যুর সময় একটু বাহানা করেছিলে, তো শ্বশুরের মৃত্যুর পর গেছো, তাও পাবলিকের দৌড়ানির ভয়ে গেছো, তারপর থেকে তুমি আর যাওনি, তারপর তোমার ছেলের ব্লাডটা লেগেছে, তারপরে তুমি বলছো এভাবে আপ ডাউন করা, পুনেতে যাওয়া আসা সম্ভব না। ঠিক আছে, যদি ঘরের কাছে সেম মানে ফেসিলিটি পাওয়া যায় তাহলে তুমি দূরে যাবে কেন? দূরে যাবা না, তোমার সেম ফেসিলিটি, যেরকম তুমি কালিম্পং, দার্জিলিং, পাহাড় তোমার ঘরের পাশে আছে, সিকিম, গ্যাংটক তোমাদের কাছাকাছি, এই পাহাড় দেখার জন্য তোমার এখানে নৈনিতাল বা সিমলা, কুলু, মানালি আসতে লাগবে, তোমার ওইখানের সৌন্দর্য, পাহাড়ের আনন্দ তুমি ওখানে বসে নিতে পারো, একই কথা। তো সেখানে দাঁড়িয়ে তুমি ডাক্তারের সুবিধা পেলে, তুমি কি বললে ওই ডাক্তার মেডিসিন বাড়িয়েও যাচ্ছে, আর তুমি সব কথা বুঝিয়ে বলার আগেই উনি মেডিসিন দিয়ে দেয়, এবং উনি মানে ওষুধের টাকাটাও বেড়ে যাচ্ছে। ছেলের মেডিসিনের টাকা নিয়েও চিন্তা করবে? ডাক্তারকে ভালো সেটা নিয়ে ভাবতে পারো না। তুমি বলেছো যে আমি ডাক্তারটা চেঞ্জ করছি না, আলাপ করতে আপত্তি কি? ইয়েস, আলাপ করতে কোনো আপত্তি নেই, কিন্তু সাথে তুমি এই কথাটাও বলে দিয়েছো পুনের ডাক্তার মেডিসিন বাড়িয়ে দিচ্ছে। হেমাটোলজি ডিপার্টমেন্ট সবাই অনেকেই পড়াশোনা করতে পারে, বাট রিয়েল থ্যালাসেমিয়া রিলেটেড ডাক্তার ডিফারেন্ট হয়। তো যা করবে ভেবেচিন্তে করো, আমি তোমার ক্ষতি চাইছি না। ছেলের ডাক্তারটা নিয়ে আশা করি খেলা করো না, আর ছেলেকে নিয়ে এক্সপেরিমেন্ট করো না। তুমি তোমার জীবন নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট, ওই পায়খানা বানানো, পুকুর কাটা, খামার বাড়ি, স্কুলে ভর্তি হওয়া, অনেক এক্সপেরিমেন্ট করেছো, অনেক, ফ্ল্যাটে চলে যাওয়া, কিন্তু ছেলের ডাক্তার, ছেলের মেডিসিন, বলবে ছেলে আমার মুখপুরির চিন্তা লেগেছে না গো, মুখপুরির চিন্তা লাগেনি। আমি জানি তোমার ছেলেকে তুমি রক্ষা করবে, তোমার ছেলে তুমি খরচ করবে, সবটাই তোমার। তারপরও মনে হলো এই লাইনটা যদি তুমি না বলতে না, ডাক্তারের মেডিসিনটা বাড়িয়ে দিয়েছে, কস্টটা একটু বেশি, ওটার জন্য ভেবেছি। কিন্তু স্কুলের কথা বলেছিলে, ফিসটা একটু বেশি, ওই বেশি কথা যদি না বলতে তাহলে হয়তো বলতাম না। আর বাচ্চার জন্যই রোজগার করছো, বাচ্চাদেরকেও যদি টাকা খরচ করতে না চাও তাহলে রোজগার কার জন্য করছো? নিজে কোনো রকম নিজেই বলো রং কালো হয়ে যাচ্ছে, কিছু যত্ন করি না, সুখ ভোগ করি না, ভালো খাওয়া খাই না, খাওয়ার সময়ই পাই না, ভালো কাপড় চাপড় আছে, পড়ার সময় নেই, নিজে কিছুই করছো না, আর সত্যিই কিছু করছো না, কিছুই নেই তোমার লাইফস্টাইল। হ্যাঁ, তারপর ছেলেদের জন্য তুমি ভালো ড্রেস কিনে সেরকম একটা আমি পরতে দেখি না। বাচ্চাদের অনেক, এরকম বয়সে বাচ্চাদের, ছেলে বাচ্চাদেরও অনেক স্টাইলিশ ড্রেস পাওয়া যায়। ভালো স্কুল সেরকম একটা ভালো তো আমার প্রথম দিন থেকে এখন পর্যন্ত মনে হয়নি। কেন মনে হয়নি জানি না, তবে কেন জানি মনে হয় না। আগে স্কুলটাও আমি চিনি না, এটাও আমি চিনি না, না চিনি এত বড় একটা স্টেটমেন্টই দিলেন। একটা কোথায় যেন একটা জানুয়ারি যখন ভর্তি হয়ে যাবে বলেছিলে, এরকম তখন থেকেই মনে হয়েছে স্কুলের স্টুডেন্ট কম, নতুন স্কুল, তোমাদের ওই এলাকাতে ইংলিশ মিডিয়াম পড়ানোর মতো টিচার, রিয়েল গুড টিচার, স্পেশালি সিনিয়র ক্লাসে আফটার ক্লাস 5 আছে কি না আমার কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন। এটা কিন্তু তোমার মানে তোমার এরিয়া দেখে বা তোমার ভিডিও দেখে আমার মনে হয়েছে, মানে এই জিনিসটা তোমার লোকালিটির যা অবস্থা, এদের মধ্যে যদি কাউকে টিচার বানায়, হাউ মাচ দে আর পারফেক্ট, ইয়েস আই হ্যাভ এ বিগ ডাউট, ইউ আর রিয়েলি। হ্যাঁ, তারপর স্কুলের চুল কাটা, এই যে বললাম একটা প্যারেন্টস কখন ডিসিশন নিতে পারে না স্কুলের ডিসিপ্লিন নিয়ে। স্কুলের ডিসিপ্লিন ঠিক করবে তার প্রিন্সিপাল, তার অ্যাডমিনিস্ট্রেটিভ বডি যারা থাকে তারা, এবং স্কুলের টিচার। তুমি বলছো না অন্য টিচার বলেনি, শুধু একজন টিচারই বলেছে। নর্মালি যারা ফিজিক্যাল এডুকেশন টিচার থাকেন ওনার দায়িত্বে থাকে, ওনার দায়িত্বে থাকে, তুমি কতটুকুন কি জানো জানি না, ওনার দায়িত্ব থাকে স্কুল ডিসিপ্লিন। সেই ডিসিপ্লিনের মধ্যে ক্লাস ওয়াইজ কোন বাচ্চাটা চঞ্চল, স্কুল ডিস্টারবেন্সকে বেশি করে, কার চুল কী ধরনের কাটা থাকে, কে ড্রেস নিট অ্যান্ড ক্লিন, প্রপার ড্রেস মানে প্রপার ইউনিফর্ম পরে আসে না, কে পাংচুয়ালিটি মেনটেন, মানে স্কুলে প্রেয়ার লাইন শুরু হয়ে যায়, তারপর অ্যাসেম্বলি টাইম ওইটা ঢোকে, ওই জিনিসটা নর্মালি চার্জটায় থাকে ম্যাক্সিমাম স্কুলেরই ফিজিক্যাল এডুকেশন টিচার।
ওরা একটু স্ট্রিক্ট থাকে, ওরা ডিসিপ্লিন মেনটেন করে, তো ওনার আন্ডারই থাকে। জানি না তোমার ছেলের টিচার যিনি বলেছেন উনি কিসের হতে পারে, উনি ডিসিপ্লিন ইনচার্জ। স্কুল টিচারের মধ্যেও গ্রুপ থাকে, কেউ কালচারাল ইনচার্জ, কেউ ডিসিপ্লিন ইনচার্জ, কেউ অ্যাসেম্বলি ইনচার্জ, ডিফারেন্ট গ্রুপ। কোন টিচারকে রুটিন ইনচার্জ, যে কোন দিন কোন টিচার অ্যাবসেন্ট রইলো, কখনো কোনো ক্লাস চেঞ্জ, তো এগুলি না থাকে। তাই সব টিচার সব জায়গাতে নখ গলায় না। এগুলি জানতে গেলে একটু পড়াশোনা করতে লাগে, একটু ভালো ভালো স্কুলে পড়তে লাগে, তারপর জানতে লাগে। বাস ইনচার্জ, কতগুলি এই কত রুটে কতগুলি বাস যায়, কত বাসে কত নাম্বার স্টুডেন্ট থাকে, কতগুলি বাসে কত, এইসব থাকে। এত বড় বড় ডায়েরি মেনটেন করতে, আজকাল তো কম্পিউটার থাকেই, তাছাড়াও ডায়েরি, রুট নাম্বার বাসের 12টা 10-এর সময় কোন বাচ্চা উঠবে, সেই জিনিসগুলিও ড্রাইভার অ্যাটেন্ডেন্ট যে থাকে, বাস অ্যাটেন্ডেন্ট ছাড়ো, যে বাস ইনচার্জ তাকে মুখস্থ রাখতে লাগে। রুট নাম্বার এর বাস আসেনি কেন, হোয়াট হ্যাপেন টু ড্রাইভার, বলবে ড্রাইভার ইজ সিক, তো সেকেন্ড রুটের গাড়িটাকে মার্জ করে দেওয়া হয়। এগুলোর জন্য থাকে। টিচারদের পড়ানো ছাড়াও এই এক্সট্রা কাজগুলি টিচারদের করতে হয়। বড় বড় স্কুলের তো আরও বড় বড় ব্যাপার থাকে, রিসিপশনিস্ট থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ যে থাকে, যে তা সেইগুলি মেনটেন করে, সে দেখে। হ্যাঁ, তো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আলাদা থাকে। তো সেখানে দাঁড়িয়ে যিনি বলেছেন তিনি হয়তো ওইরকম চার্জে আছেন। তাই বললাম, ছেলের স্কুলে গিয়ে ছেলের চুল কাটার জন্য এটা যখন তুমি করবে, স্কুলে কোথাও না কোথাও একটা মার্ক তোমার ছেলের নামের আগে পড়ে যাবে। দেখো, মা রোজগার করবে, মা চ্যানেলে গোল্ডেন প্লে বাটন আনবে বলে ছেলের স্কুলে চুল কাটতে দিচ্ছে না। হ্যাঁ, তোমার স্কুল মেনে নেবে, কিন্তু যদি কেবিটিভি, যেখানে তোমার ভাসুরের ছেলেটারে পড়ে না, কেবিটিভিতে পড়তো, মানতো না। সমস্ত বাচ্চাকে জন্য রুলস রেগুলেশন সেম। চুল এতটুকুনের বাইরে আসবে না, জেন্টস চুল আসবে না মানে আসবেই না, নো মিন্স নো, এখানে কোনো রকম সে চলবে না। এইগুলি বুঝতে লাগবে। চলো, প্রিয়াকে এইটুকুনি দিলাম, আমি কিছু বললাম না। মমতা খুব সুন্দর ফল সিলিং হয়েছে, ভীষণ 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 সুন্দর হয়েছে, ইউনিক। এবার আসছি ছন্দা কালকে ভিডিওতে খুব আপসেট ছিল, কারণ একদিন আগে ওকে খুব সুন্দর সুন্দর গিফট পাঠিয়েছে ওর ইউএসএ থেকে কোনো এক আন্টি, বোধহয় মানে ছন্দার আন্টি। সে প্রচুর পাঠিয়েছে, বড় একটা সার্ফের প্যাকেট, টাইডের বোধহয় নাকি না সার্ফ, তারপর ম্যাগির প্যাকেট, তারপর অনেক কিছু পাঠিয়েছে, সব কিছু মানে বড় হরলিক্সের বোতল, আরও অনেক কিছু তেলের শিশি, এরকম প্রচুর কিছু পাঠিয়েছে, মানে রেগুলার গ্রসারি। তাছাড়া আজকে ভিডিওতে শুনলাম কে জানি ওকে, ওর মেয়েকে, রেহানা আন্টিকেও, দিল্লি থাকে, সে ফল খাওয়ার জন্য টাকা পাঠিয়েছে। ছন্দাকে কেউ নাকি কমেন্ট করেছে, মানে লোকরা, যে তুমি তো ভিখারি, আমরা এত কিছু পাই না, তুমি পাচ্ছ। ছন্দা বলছে, আমি কি ভিক্ষা করছি, আমি কি করবো, আমি কোথায় নাই বলি, আমার যা আছে তাই তোমাদের দেখাই, আমার যেটা নাই সেটাই আমি ঘরে বলি নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি, ছন্দা ফলস কিছু হয়তো বলে না, নাইটা বলে, কারণ প্রতিনিয়ত নাইটা ওর জীবনে একটা যুদ্ধে জড়িয়ে গেছে। যেরকম আজকেও বলেছিল মাছ মাংস অনেকদিন ধরে খায় না, ওই খিচুড়ি চাল কুমড়ো ডোগাটোগাতে চালাচ্ছে, রাতে দেখলাম ডিম সিদ্ধ বোধ করে ডিমের ভাজা টাইপের করেছে, তো মাছ টাছ খাওয়া হচ্ছে না, কারণ একটা ঘর তুলছে, একটা সুন্দর বাড়ি করছে। বাড়ি করাটা তো ইজি না। হ্যাঁ, বাড়ি করা মানে বা ফ্ল্যাট করা মানে প্রচুর টাকা যাওয়া। সেখানে এই একটা ইউটিউবের উপর বেস করে ও করার হিম্মত তো করেছে। ও তো বলেছেই বছর লাগবে, 1 বছর 2 বছর লাগবে, ধীরে 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 করবে, কিন্তু কাজে হাত দিয়েছে। তারপরে কেউ বলেছে পুরো বাড়িটা নিয়ে নিয়েছে, হ্যাঁ, একটুও জায়গা রাখেনি। তো বাড়িটা বেশি বড় ওদের না, ওদের বাড়িটা মোটামুটি ছোট। যে খুব বড় ঘর হবে বা খুব বড় সেটা কিন্তু না, ওদের বাড়িটা জায়গাটা অনেকটাই কম। কারণ জানি না কেন এতটা কম, ভাইয়ের জায়গা হলে তো সমান সমান হতো। প্রিয়াদের জায়গা অনেকটা বড়, প্রিয়ার বাড়ি যতটুকুন, মানে যতটুকুন এর থেকেও ছোট মনে হয় আমার ছন্দাদের বাড়ি। প্রিয়ার বাড়ির পরেও কিন্তু প্রিয়ার বড় জায়েরও একটা বিল্ডিংয়ের জায়গা আছে, তাহলে দুটো মানে জায়গা বড় বড়। আমার মনে হয় প্রিয়ার বাড়ি যেটুকু, হ্যাঁ, ওরকম হতে পারে, বাড়ির থেকে ছোট হতে পারে ছন্দার বাড়ি। তো সেখানে জায়গা কত দূর, যেটা আজকে সন্ধ্যা বললো যে একটা রুম কেয়ার করে, ভবিষ্যতে 2টো রুম লাগবে, কারণ মেয়ে বড়ভাবে আসবে, সত্যি কথা, ওয়াশরুম লাগবেই, রান্নাঘর লাগবেই, একটা ছোট্ট বারান্দা লাগবেই, এগুলো তো না করার নেই। তো সেখানে দাঁড়িয়ে, আর ওকে যারা গিফট পাঠাচ্ছে, যাদের আছে তারাই পাঠায়, যাদের প্রচুর আছে, ছন্দা কিন্তু কেউ চাইছে না, যেটা ও রেগুলার ফেস করছে, যে আমার এটা নেই ওটা নেই, ওটা বলছে। আর এইসব লোকগুলি ভালোবেসে, একজন রিয়েল নিডি, যার সত্যিকারের দরকার আছে, তাদেরকে দিচ্ছে। বড় বড় চ্যানেলদেরকে, বড় বড় হিরোইনদেরকে, বড় বড় ফিল্ম স্টারদেরকে লোক প্রচুর গিফট করে।
ওদের তো আছে, তারপরও গিফট। কিন্তু এইখানে ছন্দার মেয়ের হরলিক্সটা খুব দরকার, ছন্দার কাপড় ধুতে গেলে সার্ফ রেগুলার বেসিসে লাগে, এই খাওয়ারগুলি ম্যাগিটা পেয়ে মেয়েটা খুব ভালো করে খাচ্ছে বলেছে, হ্যাঁ এই জিনিসগুলি ছন্দার খুব দরকার। হ্যাঁ ডালের প্যাকেট, ডাল তো খেতেই লাগে, প্রোটিন আহার, তো এগুলি নিত্য নৈমিত্তিক জিনিস এবং যেটা প্রতিদিন লাগে, সেটা যদি খুব পাঠিয়ে থাকে মন থেকে, ভিক্ষা কোনটাকে বলে, যেটা ও চাইলো, দিন চেয়ে নিয়েছে, ছন্দা চেয়ে নেয় না। তোমরা লিখবে এসে কমেন্ট বক্সে নাই নাই করলে তো লোক পাঠাবেই না, নাই নাই করলে লোক পাঠাবে না। নাই নাই করার পর যখন কোনো পার্সন দুঃখ ফিল করে, অনুভূতিতে আসে যে ভাই ভীষণ দুঃখ লাগছে, ভাই ভীষণ কষ্ট লাগছে, দেখতে পাচ্ছি না, আমার তো অনেক আছে, আমি দিই না একটুখানি, বাচ্চা মেয়েটাকে দিতে আপত্তি কি, তখন মানুষ দিচ্ছে। সেটা কখনো ভিক্ষা হয় না। ভিক্ষা হয় যখন আমি চাইবো, ভিখারি চায় মা দে 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 দে, তো সে ছন্দা কখনো চায়নি। আমার ঘরে এটা বারন্ত, সেটা বলেছে। বারন্ত দেখে বা ওর নিড, ওর প্রয়োজনীয়তা দেখলে বোঝা যায় ওর দরকার আছে, ওর দরকার আছে। ওকে যদি কেউ গ্রসারি পাঠায় আর ওই টাকাটা বাঁচলে ওর ঘরের কাজটা করতে পারবে। সামনে জুন জুলাই আগস্টে কীরকম বৃষ্টি হবে, ওর ঘরটাতে কীরকম কতটা নিচু, তার মাঝে যে কত কষ্ট করে থাকবে। মনে হয় না এবার ঠান্ডার আগে ঘর শেষ হবে বলে। ঠান্ডাতে ওর যেরকমভাবে কনকনে হাওয়া ঢুকে চারিদিকে বেড কাভার দিয়ে থাকে, এই যে কষ্টের দিনগুলি চোখের সামনে দেখছি, সেই কষ্টটা যদি কোনো মানুষ ভালোবেসে লাঘব করে, এটা কি ছন্দার ভুল? হ্যাঁ, অনেকে লিখেছে ছন্দা এরকম নাই নাই করে, কিন্তু ছন্দার বর কাজ করে না, এটা ছন্দা নিজে অনেকদিন বলেছে। এখন কোনো মানুষ যদি কাজ করতে না চায়, কোনো মানুষ যদি ইনকাম করতে না চায়, এদের পরিবারের সবাই দেখো মোটামুটি প্রিয়ার শ্বশুর কাজ করতো না, প্রিয়ার শাশুড়ি চাকরি করে, ওদের আর কাকিমা চাকরি করে, কাকু চাকরি করে, তো এদের বাড়ির পুরুষরা, ছন্দা শ্বশুররা প্রচণ্ড কর্মঠ, প্রিয়ার শ্বশুরমশাই কর্মঠ, কিন্তু এরা ঘরের কাজ করতে বেশি ভালোবাসে, বাইরের না। দিদি কি বলছেন? ছন্দা শ্বশুর তো মিস্ত্রি কাজ, হ্যাঁ মিস্ত্রি কাজটা ওটা ও পারবে, ছন্দার বড় হয়তো কয়েকদিন দেখলে পারবে, হ্যাঁ। তো এরা ওয়ার্ক ইন হোম কাজ করা পছন্দ করে, এই পুরুষগুলি ওরা বাইরে যেতে ভালোবাসে না, বাইরে গিয়ে যে ফাইট করবে, স্ট্রাগল করে কাজ করবে, এরা না, এরা ঘরে থাকবে, বইয়ের আগে পিছিয়ে ডলতে থাকবে, আর যেটুকু বা সেটুকু, সেখানে তো বউদের তো স্ট্রাগল করতে লাগবেই, বউদের স্ট্রাগল ছাড়া কোনো উপায় নেই। ছন্দা বলছে বারবারই গভর্নমেন্ট পরীক্ষা, গভর্নমেন্ট পরীক্ষা কবে টিকবে, আদৌ টিকবে কিনা কেউ বলতে পারে না, চেষ্টা করে চলছে, তার সাথে চাইলেই ও একটু পার্ট টাইম কোনো কাজ করতে পারতো। এখন যে কাজ করতে রাজি নয়, আজকে একটা ভিডিও দেখছিলাম, তোমরা সবাই চেনো হয়তো, ওই কালিদি, যে কাল চাঁদপাড়াতে কালির হোটেল ছিল, তোমরা জানো ওই দিকটা রেলের জায়গাতে ওরা হোটেল ছিল, রেলের জায়গা পুরোটাই খালি করে দিয়েছে। তো ওরকম জিজ্ঞেস করছে সাংবাদিকরা, মানে ব্লগাররা, নট সাংবাদিকরা, যে এভাবে যে খালি করে দিল, পুরনো হোটেলটা তুলে দিল, কালিদির একটা ভালো নতুন রেস্টুরেন্ট আছে, তো সবাই বলছে এত বছর ধরে 20 বছর 30 বছর 40 বছর হোটেলে মানে কাজ করছে অন্য লোকরা, ওনাদের কথা আর কি, রেলের জমিতে বসে বসে, রেলের জমিতে কোনো খরচপাতি দিতে লাগে না, এত রোজগার করছে, হোটেল করছে। তখন কালিদির কথা বলেছে, কুকুরিপনা না করলে ঠাকুরিপনা করা যায় না। প্রথম কথাটা আমি বুঝতে পারিনি, পরে বুঝলাম কুকুরের মতো কাজ না করলে আরামে বসে খাওয়া যায় না। ঠিকই কালিদির ওই রকম একটা জায়গায় দোকান থেকে কালিদি একটা বিশাল এখন স্টাইলিশ রেস্টুরেন্ট খুলেছে, আবার এই দোকানটা উঠিয়ে দেওয়া হতো, কিন্তু আরেকটা কোথায় জানি, মানে ভালো জায়গাতে, প্রপার প্লেসে, মানে হয়তো মার্কেট টার্কেটে হবে, আরেকটা হোটেল খুলেছে। তো বলেছে কেউ আমাদেরকে বসে বসে খাওয়ায়নি, প্রচণ্ডভাবে খাটতে হয়েছে, তা আমরা দেখেছি, সেই খাটির বিনিময়ে রোজগার করেছি, আর সেই রোজগারের বিনিময়ে এখন একটা প্রপার প্লেসে রেস্টুরেন্ট করতে পেরেছি। তাই ঠিক কেউ যদি কাজ করতে না চায়, কালি দিয়ে তো দেখেছি ওরা কত বালতি বালতি করে জল বয়ে এনেছে, প্রচুর পরিশ্রম, রাত 11:30 মতো কাজ করা, বড় বড় কড়াই টড়াই ধুয়ে যাওয়া, আবার সকাল 9টা বাজতেই বাজারে গিয়ে 10টা-11টার মধ্যে রান্না শুরু করা, প্রচুর পরিশ্রম। তো এতটা পরিশ্রম করতে পেরেছে একটা ফুটপাতের দোকান থেকে আজকে একটা বড় রেস্টুরেন্ট, সামনে তোমার কমিউনিটি, মানে কি বলবো ওটাকে, মানে কোনো প্রোগ্রাম করার মতো জায়গা আছে, তাহলে এত খেটেছে, নিজেই বলেছিল 2টো চেয়ার নিয়ে, মানে চায়ের স্টল থেকে আজকে এত দূর গেছে। তো সেখানে যদি কেউ খাটতে না চায়, দারিদ্রতা দেখার পরেও, বাচ্চা সুস্থ হওয়ার পরেও জোর করে কুয়োর সামনে আনানো যায়, জল খাওয়ানো যায় না। ছন্দার বডি নিজের থেকে না শুধরায়, না বোঝে যে আমার মেয়ের ভবিষ্যৎ আছে, ডাক্তার দেখাতে লাগে, হ্যান লাগে, না বোঝে, জোর করে বোঝানো যাবে না। পুরুষ লোকের মাঝে পুরুষত্ব শুধুমাত্র এই, মানে কি বলবো, সেভ করেই বউ কেনা, রোজগার একটা ইম্পর্ট্যান্ট পার্ট ভালো থাকার জন্য। সেখানে সেটা বুঝতে না পারে, জোর করে আর কি কাকে বোঝাবে বলো। তো যাই হোক, ছন্দা, আশা করবো মন খারাপ করবে না ছন্দা, তুমি কারোর কাছে চাওনি,
তুমি তোমার দিকটাতে ঠিক আছো। আর এসব কথা লোক আউট অফ জেলাস, ও পাচ্ছে, হিংসা তো হতেই পারে, হতেই পারে। কারোর ভালো থাকা দেখলে ভালো বাঁচতে না পারুক হিংসা করতে পারে। তোমার ক্ষেত্রে সেটা হয়েছে। চলো, বাই।